আসসালামু আলাইকুম। নতুন আরও একটা পর্বে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের বিষয়ভিত্তিক আয়োজনের প্রথম লেকচার। আজকে এই লেকচারের প্রথম সাবজেক্ট হলো বাংলাদেশ বিষয়বলী। খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যারা জবের প্রিপারেশন নেন তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এবং সর্বোপরি এই সাবজেক্টের উপরে 25 মার্ক থেকে 20 মার্ক থাকে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো আজকে আমাদের বাংলাদেশ বিষয়বলীর প্রথম লেকচারের 3টা টপিক অন্তর্ভুক্ত করা হয়েছে। 3টা টপিকের প্রথম টপিক হলো বাঙালি জাতির উদ্ভব, দ্বিতীয় টপিক হলো প্রাচীন জনপদ এবং তৃতীয় টপিক হলো বাংলা কিংবা উপমহাদেশে ভ্রমণকারী পর্যটক। তাহলে আমাদের প্রথম আলোচনা হলো বাঙালি জাতির উদ্ভব নিয়ে। আমরা সবাই জানি যে বাঙালি জাতিকে সাধারণত দুইটি ভাগে প্রথমত ভাগ করা হয়েছে। একটা হলো প্রাক অনার্য জনগোষ্ঠী বা প্রাক আর্য জনগোষ্ঠী। প্রাক আর্য জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী মূলত আগে থেকেই এই উপমহাদেশের এই অঞ্চলে বসবাস করতো, এই অঞ্চলে থাকতো। তারা হলো এই অঞ্চলের আদিম অধিবাসী ছিল। এরা প্রায় 5 থেকে 6 হাজার বছর পূর্বে ইন্দো চীন থেকে বাংলায় অনুপ্রবেশ করে, এই প্রাচীন অনার্য জনগোষ্ঠী। আর দ্বিতীয় যারা হলো আর্য জনগোষ্ঠী। এই অনার্য জনগোষ্ঠীর মধ্যে 4টা ভাগ। একটা হলো নেগ্রিটো, একটা হলো অস্ট্রিক, একটা হলো দ্রাবিড়, আর একটা হলো ভোরচিনীয়। আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন লাইভটা শেয়ার করে দেন, যাতে অন্যান্য যারা রয়েছেন সবাই দেখতে পারে। আচ্ছা, তো নেগ্রিটোরা হলো বাংলার আদিম অধিবাসী। আমরা এখানে লেকচারে দেখতে পাচ্ছি যে নেগ্রিটোরা হলো বাংলার আদিম অধিবাসী। এরপর হলো অস্ট্রিক জনগোষ্ঠী। এই অস্ট্রিক জনগোষ্ঠী, অস্ট্রিক জাতি, বাঙালি জাতির প্রধান অংশই হলো অস্ট্রিক জনগোষ্ঠী থেকে গড়ে উঠেছে। আর বাঙালি আদি জনগোষ্ঠীর ভাষার নামও হলো অস্ট্রিক। তাহলে এখানে আমরা দুইটা ইনফরমেশন পেলাম, যে বাঙালি জাতির প্রধান অংশ হলো অস্ট্রিক, আর বাঙালি জনগোষ্ঠীর আদি ভাষার নামও হলো অস্ট্রিক। এরপর হলো দ্রাবিড়। দ্রাবিড়রা হলো উপমহাদেশে অনুপ্রবেশকারী হিসাবে খ্যাত। তাহলে পরীক্ষায় যদি আসে যে দ্রাবিড়রা কি হিসাবে খ্যাত, দ্রাবিড়রা হলো বাংলায় অনুপ্রবেশকারী হিসাবে খ্যাত। এরপরে ছিল ভোটচিনীয়রা, যারা হলো গিয়ে উপজাতি, গারো, কোচ, ত্রিপুরা, চাকমা এই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে আমরা অনার্য জাতিগোষ্ঠীর মধ্যে চারটা গোষ্ঠী পেলাম। একটা হলো নেগ্রিটো, যারা হলো বাংলার একদম আদিম অধিবাসী। আর দ্বিতীয় হলো অস্ট্রিক, এই বাঙালি জাতির প্রধান একটা অংশই হলো অস্ট্রিক জাতি। আর এখানে আর একটা ইনফরমেশন মনে রাখবেন, যে বাঙালি জনগোষ্ঠীর আদি ভাষার নাম হলো অস্ট্রিক। 3 নম্বর হলো দ্রাবিড় এবং 4 নম্বর হলো ভোটচিনীয়। তাহলে এই 4টা জিনিস আমরা মনে রাখবো, যে অনার্য জনগোষ্ঠীর মধ্যে 4টা ভাগ। একটা হলো নেগ্রিটো, আর একটা হলো অস্ট্রিক, আর একটা হলো দ্রাবিড়, আর একটা হলো ভোটচিনীয়, এই 4টা। এবার আসি আর্য জনগোষ্ঠীতে। আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। এটা একটু মনে রাখবেন। আর্য শব্দের অর্থ হলো সদ্বংশজাত। আর্য শব্দের অর্থ হলো সদ্বংশজাত ব্যক্তি। এই আর্যরা মূলত আসে আফগান এবং পাকিস্তানের মাঝখানে একটা গিরিপথ আছে, যেটার নাম হলো খায়বার গিরিপথ। এই খায়বার গিরিপথের মধ্য দিয়ে আর্যরা মূলত উপমহাদেশে প্রবেশ করে। আর্যদের সম্পর্কে আর একটা, যে আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন, নীল নীলাদ্রি। হ্যাঁ, নীল নীলাদ্রি, কাইন্ডলি এই ভিডিওটা একটু গ্রুপে শেয়ার করে দেন। আর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে বোধ হয়। আচ্ছা, লাইভে যারা যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু গ্রুপে এটা শেয়ার করে দেন, তাহলে বাকি যারা আছে তারাও দেখতে পারবে। আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত একজন পার্টিসিপেন্ট হলো নীল নীলাদ্রি, লাইভে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা যেই জায়গাটা ছিলাম, যেই টপিকে ছিলাম, যে আর্য সম্পর্কে আর কি ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে। আর্যদের সম্পর্কে আর একটা ইনফরমেশন হলো আর্যদের ধর্মগ্রন্থের নাম কি। আর্যদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ, এটা আপনাকে মনে রাখতে হবে। এবং এই বেদ থেকেই ঋগ্বেদের সৃষ্টি। এই টপিকটা মনে রাখতে হবে যে ঋগ্বেদ কোত্থেকে সৃষ্টি হয়েছে, বেদ থেকে ঋগ্বেদের সৃষ্টি হয়েছে।
আর বেদের ভাষার নাম কি? আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে যে বেদের ভাষার নাম কি। বেদের ভাষার নাম হলো বৈদিক ভাষা। ইনফরমেশনটা অবশ্যই মনে রাখবেন যে বেদের ভাষার নাম কি? বৈদিক ভাষা। আর আর্যদের ভাষাও ছিল হলো বৈদিক ভাষা। এই দুইটা জিনিস ইনফরমেশন একটু মনে রাখতে হবে আপনাদের। যে আমরা কি কি ইনফরমেশন পেলাম তাহলে? যে আর্যরা হলো সনাতন ধর্মাবলম্বী ছিলেন। আর্যরা সনাতন ধর্মাবলম্বী ছিলেন। তাদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ এবং এই বেদের ভাষা ছিল বৈদিক ভাষা। সো এই হিসাবে আর্যদের ভাষাও হলো বৈদিক ভাষা। ইনফরমেশনগুলো অবশ্যই মনে রাখবেন। আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন একটু জানান, একটু কাইন্ডলি জানান আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন। যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমাদের 1 নম্বর লেকচারের পর্যালোচনা ক্লাস চলছে, এটা পর্যালোচনা চলছে সবার জন্য উন্মুক্ত এই আজকের এই সেশনটা, এই ইভেন্টটা। আশা করি এখান থেকে অনেক উপকৃত হবেন। আমরা এই সব টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেই প্রশ্নগুলো আসে সেগুলো এবং যেই তথ্যগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখানে পর্যালোচনা করব। ফাহিমা আক্তার সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি ফাহিমা আপনিও ভালো আছেন। আচ্ছা, আমরা যেই টপিকটা ছিলাম যে আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম হলো বেদ এবং এই বেদ থেকে হলো ঋগ্বেদের সৃষ্টি। আপনার অবশ্যই মনে রাখতে হবে যে বেদের ভাষা হলো বৈদিক ভাষা, আর সেই হিসাবে আর্যদের ভাষা হলো বৈদিক ভাষা। এই আর্যরা কখন আসলে এই উপমহাদেশে প্রবেশ করেছে? আর্যরা হলো ভারতবর্ষে প্রবেশ করেছে 1500 অব্দে। আপনাকে এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। একটা হলো ভারতবর্ষে কবে প্রবেশ করেছে, আর একটা হলো বাংলায় কবে প্রবেশ করেছে। দুইটা কথা। আর্যরা ভারতবর্ষে কবে প্রবেশ করেছে, এটা এমন প্রশ্ন আসলে সেটার উত্তর হবে 1500 অব্দে। আপনাকে এই ইনফরমেশনটা অবশ্যই মনে রাখতে হবে। বিভিন্ন পরীক্ষায় এসে থাকে ইনফরমেশনটা যে আর্যরা আসলে ভারতবর্ষে কবে প্রবেশ করেছে, সেটা হলো 1500 অব্দে খ্রিস্টপূর্ব। আর বঙ্গে কবে প্রবেশ করেছে সেটা হলো 1400 বছর পর খ্রিস্টপূর্ব প্রথম শতকে। আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছে 1500 অব্দে এবং বঙ্গে মানে বাংলায় প্রবেশ করেছে প্রথম শতকে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যে আর্যরা বঙ্গে বা বাংলায় প্রবেশ করেছে কোন শতকে? যারা আছেন এটার উত্তর করেন যে আর্যরা বাংলায় প্রবেশ করেছেন কোন শতকে। 10 সেকেন্ড সময় আপনাদের জন্য। আমাদের লাইভে আরও যুক্ত হয়েছেন মমতাজ আক্তার, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে এই পর্যালোচনামূলক সেশনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন, আশা করি অনেক উপকৃত হবেন। বিশেষ করে যারা হলো কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নেবেন, এই সেশনটা বা এই ভিডিওটা মূলত তাদের জন্য। আশা করি এখান থেকে অনেক হেল্পফুল ইনফরমেশন পাবেন। বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখান থেকে পাবেন, যেটা আপনার কম্পিটিটিভ এক্সামে অবশ্যই খুবই কাজে দিবে। তো আমাদের প্রশ্ন ছিল যে বাংলায় আর্যরা কবে প্রবেশ করে? আর্যরা বাংলায় প্রবেশ করে প্রথম শতকে। আমাদের সাথে আরও একজন নতুন যুক্ত হয়েছেন আফরুজা আঞ্জু বিথি, ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আশা করি এখান থেকে অনেক চমৎকার ইনফরমেশন পাবেন টপিক ওয়াইজ, এবং এটা আপনার প্রিপারেশনকে আরও বেশি ইফেক্টিভ করবে। আমাদের ফাহিমা আক্তার উত্তর করেছেন 1400 বছর পর প্রথম শতকে। সঠিক উত্তর রাইট, প্রথম শতকে। নীলাদ্রি মাহমুদা খাতুন সবাই উত্তর করেছেন, আপনাদের উত্তর সঠিক হয়েছে। তারপরে আমরা আরেকটা যেই ইনফরমেশন যেটা আমাদের খুবই দরকার সেটা হলো বাঙালি জাতি আসলে কোন কোন কাদের মিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে। তিনটা জিনিস মনে রাখবেন, বাঙালি জাতি অস্ট্রিক, দ্রাবিড় এবং আর্য জাতির সংমিশ্রণে গড়ে উঠেছে। তাহলে কোন কোন জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে? একটা হলো আর্য, একটা হলো আর্য, দ্রাবিড় এবং অস্ট্রিক, এই তিনটা জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে। এই যে এতগুলা জাতি, একাধিক জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে, এই জন্য বাঙালিকে বলা হয় সংকর জাতি। কি জাতি বলা হয়? এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা অলরেডি এসেছে যে বাঙালি আসলে কোন ধরনের জাতি। বাঙালি হলো সংকর জাতি।
পাশাপাশি ছোট্ট একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে আপনার, সেটা হলো গিয়া আলপাইন নামে একটা ক্ষুদ্র জাতি মিশ্র জাতিগোষ্ঠী আছে। আলপাই বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, আমি একটা মন্ত্রণালয়ের পরীক্ষা দেখেছিলাম, এটা এসেছিল যে আলপাই জিনিসটা কি। আলপাই হলো মিশ্র ক্ষুদ্র গোষ্ঠী, ক্ষুদ্র জনগোষ্ঠী। আমাদের এই ছিল আজকের মোটামুটি বাঙালি জাতির উদ্ভব এই অংশ থেকে মোটামুটি ইনফরমেশন। আমরা অ্যাট এ গ্লান্স আর একবার শুনে নেই যে বাঙালি জাতিকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাকার্য জনগোষ্ঠী। প্রাকার্য জনগোষ্ঠীর মধ্যে 4 ধরনের জনগোষ্ঠী থাকে। একটা হলো নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় এবং ভর্চিনীয়। অস্ট্রিক জাতিগোষ্ঠীর প্রধান অংশ থেকে বাঙালি জাতি গড়ে উঠেছে, এটা মনে রাখবেন। আর দ্বিতীয় হলো আর্য জনগোষ্ঠী। আর্য জনগোষ্ঠীর আসলে আর্য জনগোষ্ঠীদের আদি নিবাস কোথায় ছিল, এটা একটা বিসিএস এর পরীক্ষা এসেছিল যে আর্য জনগোষ্ঠীদের আদি নিবাস কোথায় ছিল। ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি এলাকায়। লাইনটা অবশ্যই মনে রাখবেন, ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি এলাকায়। পরের প্রশ্ন বা পরের ইনফরমেশনটা হলো আর্যদের ধর্মের নাম কি, আর্যরা কোন ধর্মাবলম্বী ছিল। এটা আপনাদের কাছে প্রশ্ন যে আর্যরা কোন ধর্মাবলম্বী ছিল। যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু উত্তর করেন, আর্যরা কোন ধর্মাবলম্বী ছিল। সময় 5 সেকেন্ড। আর্যরা কোন ধর্মাবলম্বী ছিল আপনাদের কাছে প্রশ্ন। সামনে আমরা দেখি যে ভারতবর্ষে আর্যরা প্রবেশ করে 1500 অব্দে এবং বঙ্গে প্রবেশ করে 1400 বছর পর প্রথম শতকে, খ্রিস্টপূর্ব প্রথম শতকে। আলপাই হলো একটা মিশ্র জাতি জনগোষ্ঠী, ক্ষুদ্র জাতি জনগোষ্ঠী আলপাই। আর বাঙালি জাতির 3টা জাতির মিশ্রণে গড়ে উঠেছে, একটা হলো অস্ট্রিক, দ্রাবিড় এবং আর্য। এই 3 ধরনের জাতিগোষ্ঠীর সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে। এই জন্য বাঙালি জাতিকে বলা হয় সংকর জাতি। তাহলে কে কে উত্তর করেছেন, আর্যদের ধর্মগ্রন্থের নাম কি, আর্যদের আর্যদের কোন ধর্মাবলম্বী ছিল আর্যরা। একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে বোধ হয়। হ্যাঁ, অনেকেই উত্তর করেছেন। মাহমুদা খাতুন উত্তর করেছেন বেদ। ফাহিম আক্তার উত্তর করেছেন সনাতন ধর্মাবলম্বী। নীল নীলাদ্রি বলেছেন ব্রাহ্মণ ধর্মাবলম্বী। আর্যরা হলো সনাতন ধর্মাবলম্বী ছিল। উত্তরটা অবশ্যই কারেক্ট করে নেবেন। আর্যরা সনাতন ধর্মাবলম্বী ছিল। আচ্ছা, এখন আমরা কিছু বিগত সালের প্রশ্ন দেখব যে এই টপিক থেকে কি কি প্রশ্ন এসেছে। বাংলাদেশের প্রাচীন জাতিগোষ্ঠী কোনটা, এখানে যে কয়টা জাতিগোষ্ঠী দেওয়া আছে এর মধ্যে বাংলাদেশের প্রাচীন জাতিগোষ্ঠী হলো দ্রাবিড়। আপনাকে মনে রাখতে হবে বাংলাদেশের প্রাচীন জাতিগোষ্ঠী হলো দ্রাবিড়। বাঙালি আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য প্রশ্ন যে বাঙালি, এটা হলো গিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা পরীক্ষা এসেছিল, বাঙালি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বাংলার আদি অধিবাসী কোন ভাষাভাষী ছিল, অস্ট্রিক ভাষাভাষী। পরেরটা হলো সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে, ঐতরেয় আরণ্যক গ্রন্থে। ঐতরেয় আরণ্যক গ্রন্থে। তাহলে সর্বপ্রথম বঙ্গ শব্দটার বঙ্গের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে, ঐতরেয় আরণ্যক গ্রন্থে। এখানে 4টা অপশন দেওয়া আছে, রামচরিত, করতোয়া মাহাত্ম্যম, চণ্ডীমঙ্গল, ঐতরেয় আরণ্যক। এর মধ্যে হলো সঠিক উত্তর হলো ঐতরেয় আরণ্যক। এর মধ্যে হলো গিয়া সর্বপ্রথম বঙ্গ শব্দটার উল্লেখ পাওয়া যায়। বঙ্গ কথাটির আরও কোথায় কোথায় উল্লেখ পাওয়া যায় সেগুলো আমি একটু ইনফরমেশনটা কালেক্ট করেছি, আপনাদের সাথে শেয়ার করি। ঋগ্বেদ, মহাভারত এবং মৎস্য পুরাণ। ঋগ্বেদ, মহাভারত এবং মৎস্য পুরাণেও বঙ্গ কথাটার উল্লেখ পাওয়া যায়। সো অপশনে এগুলার যে কোনো একটা থাকলে এগুলো দিতে পারবেন যে বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায় কোথায়, ঋগ্বেদ, মহাভারত এবং মৎস্য পুরাণে বঙ্গ কথাটার উল্লেখ পাওয়া যায়। পরের প্রশ্ন ছিল আর্য জনগোষ্ঠী কোন দেশ থেকে এসেছিলেন, ইরান থেকে। এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর্য জনগোষ্ঠী কোন দেশ থেকে এসেছিলেন, ইরান থেকে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে ইনফরমেশনটা যে আর্য জনগোষ্ঠী কোন দেশ থেকে এসেছিল, ইরান থেকে। আর্যদের ধর্মগ্রন্থের নাম অলরেডি আমরা পড়ে ফেলেছি, বেদ। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতিভুক্ত ছিল, আচ্ছা, বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতিভুক্ত ছিল। এখানে একটা প্রশ্ন অপশন দেওয়া আছে, বাঙালি, আলপাই, আর্য, নিষাদ। সঠিক উত্তর নিষাদ। এই ছিল আমাদের অ্যাট এ গ্লান্স বাঙালি জাতির উদ্ভবের যে কয়টা ইনফরমেশন।
এর বাইরে আশা করি তেমন একটা আসবে না, আর এর বাইরে দরকার হবে না। এরপর আমরা আসি পরবর্তী যে আমাদের টপিকটা, প্রাচীন জনপদ। প্রাচীনকালে বাংলাদেশ আসলে কোনো অখণ্ড রাষ্ট্র ছিল না, এগুলো ছোট ছোট করে একটা জনপদ ছিল। বিভিন্ন বইতে বিভিন্নটা দেওয়া আছে যে বাংলায় প্রাচীনকালে প্রায় 16টার মতো জনপদ ছিল, আবার কোনোটা কম বেশি। তবে সবচেয়ে হলো মানে প্রসিদ্ধ মতামত হলো যে চতুর্দশ শতকে গুপ্ত যুগে বাংলায় প্রায় 16টা জনপদের ধারণা পাওয়া যায়। এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল, কোনো বইতে দেওয়া আছে 6টা থেকে 7টা এবং কোনো বইতে দেওয়া আছে 10টা। এই সমস্ত বাংলা জনপদকে একত্রিত করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। আপনাকে এই ইনফরমেশনগুলো মনে রাখতে হবে যে বাংলা সমস্ত জনপদকে একত্র করে এর বাংলা নাম দেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে সমস্ত জনপদকে একত্র করে এর বাংলা নামকরণ করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। আর এই জন্য শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহী বাংলা নামে প্রসিদ্ধ লাভ করেছিলেন, তাকে শাহী বাংলা বলে ডাকা হতো। পাশাপাশি শামসুদ্দিন ইলিয়াস শাহের একটু ইনফরমেশন মনে রাখবেন, সেটা হলো ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা হলেন তিনি, শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি এই ইলিয়াস শাহী তার যে প্রতিষ্ঠিত ইলিয়াস শাহী বংশ, এটা প্রায় বাংলা 122 বছর তারা শাসন করেন। ইলিয়াস শাহ হলো ইরানের অধিবাসী ছিলেন। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি ইরানের অধিবাসী ছিলেন। তিনি 1352 সালে সোনারগাঁও অধিকার করেন। তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনারগাঁও অধিকার করেন কত সালে? 1352 সালে। ইনফরমেশনটা মনে রাখতে হবে। আপনাদের কাছে একটা প্রশ্ন হলো, সমস্ত জনপদকে একত্র করে এর বাংলা নামকরণ করেন কে? জনপদগুলোকে একত্র করে এর বাংলা নামকরণ করেন কে? আপনাদের কাছে প্রশ্ন, উত্তর করেন যারা লাইভে আছেন, যে সমস্ত জনপদকে একত্র করে এর নামকরণ বাংলা করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে আরেকটু ইনফরমেশন দেই। শামস ই সিরাজি আফিফ নামটা মনে রাখবেন, শামস ই সিরাজি আফিফ। এই শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহী বাংলা বা সুলতানি বাংলা উপাধি দান করেন। শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহী বাংলা এবং শাহী বাংলা, সুলতানি বাংলা এবং শাহ ই বাংলা উপাধি দান করেন কে? শামস ই সিরাজ আফিফ। নামটা মনে রাখবেন, শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহী বাংলা বা সুলতানি বাংলা উপাধি দান করেন কে? শাহ সিরাজ আফিফ। আপনাদের কাছে প্রশ্ন, উত্তর করবেন এটার, যে শামসুদ্দিন ইলিয়াস শাহকে সুলতানি বাংলা বা শাহী বাংলা উপাধি দান করেন কে? মিম খন্দকার উত্তর করেছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, সঠিক। ফাহিমা আক্তার উত্তর করেছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, সঠিক হয়েছে। মাহমুদা খাতুন, ফাহিমা আক্তার, সবার উত্তর সঠিক হয়েছে। তো পরবর্তী প্রশ্ন ছিল যে শামসুদ্দিন ইলিয়াস শাহকে সুলতানি বাংলা বাংলার সুলতান বা শাহী বাংলা বাংলার শাহ উপাধি দান করেন কে? পাশাপাশি একটু ইনফরমেশন আপনারা মনে রাখবেন যে সুবা বাংলার নামকরণ সুবা বাংলা করেন সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর বাংলার নাম দেন সুবা বাংলা, আর শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার নাম দেন মুলক ই বাংলা। শামসুদ্দিন ইলিয়াস শাহ সমস্ত বাংলাকে নাম দেন মুলক ই বাংলা, আর সম্রাট আকবর সমস্ত বাংলাকে নামকরণ করেন সুবা বাংলা হিসেবে। নাম দুইটা মনে রাখবেন, জিনিসটা মনে রাখবেন যে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার নামকরণ করেন মুলক ই বাংলা, আর সম্রাট আকবর বাংলার নামকরণ করেন সুবা বাংলা। ইনফরমেশন দুইটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসে যে সুবা বাংলা নামকরণ করেন কে? বাংলার নামকরণ সুবা বাংলা কে করেন? সম্রাট আকবর। আর মুলক ই বাংলা বা মুলক ই বাংলা নামকরণ করেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপরে আমরা আসি প্রাচীন জনপদ। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা জনপদ শেয়ার করব। একটা হলো বঙ্গ জনপদ, পুন্ড জনপদ, রারো জনপদ, গৌড় জনপদ, তারপরে সমতাট, হরিকেল, বরেন্দ্র। এই কয়টা জনপদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আছে বরেন্দ্র, আরাকান, সপ্তগাঁও, চন্দ্রদ্বীপ, বিক্রমপুর এবং কামরূপী।
তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো বঙ্গ জনপদ, পুণ্ড জনপদ। এবার বঙ্গ সম্পর্কে আমরা একটু বলি যে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল কোন কোন এলাকা। বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা, ময়মনসিংহ এবং বরিশাল ও ফরিদপুর অঞ্চল। এই চারটা জেলা মনে রাখবেন, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এবং বরিশাল অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। বঙ্গ জনপদের রাজধানী ছিল বরিশালে। বঙ্গ জনপদের রাজধানী বঙ্গ জনপদ হলো আয়তনে সবচেয়ে বৃহত্তম ও স্বাধীন জনপদ। আর এই বঙ্গ জনপদের মধ্যে ছোট্ট একটা জনপদ ছিল, বঙ্গ জনপদের মধ্যে ছোট্ট একটা জনপদ ছিল যেটাকে চন্দ্রদ্বীপ নামে অন্তর্ভুক্ত করা হয়। এই হলো আমাদের বঙ্গ ইনফরমেশন। এর বাইরে আর তেমন কিছু আসবে না যে বঙ্গ কোন কোন জেলাভুক্ত ছিল এবং আয়তনে সবচেয়ে বৃহত্তম স্বাধীন জনপদ কোনটা। আয়তনে সবচেয়ে বৃহত্তম এবং স্বাধীন জনপদ হলো বঙ্গ। আর বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঢাকা, ময়মনসিংহ, বরিশাল এবং ফরিদপুর অঞ্চল। আপাতত এই বঙ্গ জনপদ থেকে এতটুকু করলেই মনে রাখলেই হবে। বঙ্গ জনপদটা দুইটা ভাগে বিভক্ত ছিল, একটা হলো পদ্মা নদীর এপার আর একটা হলো পদ্মার ওপার। পদ্মার উত্তর এলাকা সেটাকে বলা হতো বিক্রমপুর, আর পদ্মার যে দক্ষিণ অঞ্চল সেটাকে বলা হতো নাব্য। এই বঙ্গ সম্পর্কে চারটা ইনফরমেশন। একটা হলো বঙ্গ জনপদ কোন কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের, সেটা হলো গিয়ে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল এবং ফরিদপুর। এই চারটা অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। দ্বিতীয় ইনফরমেশন হলো প্রথম স্বাধীন জনপদ হলো বঙ্গ। তৃতীয় হলো আয়তনে বৃহত্তম জনপদ হলো বঙ্গ। আর বঙ্গ জনপদ দুই ভাগে বিভক্ত ছিল, একটা হলো বিক্রমপুর আর একটা হলো নাব্য। এই হলো বঙ্গ জনপদ। এরপর হলো পুণ্ড জনপদ কোন কোন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল? বৃহত্তম বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল। চারটা অঞ্চল, বগুড়া, রাজশাহী, রংপুর এবং দিনাজপুর। এটা হলো পুণ্ডনগরের বা পুণ্ডের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন পুণ্ড জনপদ বৃহত্তম বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল এবং এর রাজধানী ছিল পুণ্ডনগর বা মহাস্থানগড়। পুণ্ড ছিল পুণ্ডনগর বা মহাস্থানগড়। এই মহাস্থানগড় হলো বগুড়ায় অবস্থিত। তাহলে আপনাদের কাছে প্রশ্ন হলো, বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদের নাম কি? যারা লাইভে আছেন উত্তর করেন, বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদের নাম কি?